শুরু করছি বাংলা জানতে চায় সঙ্গে লাইভ ঋতব্রত। আমাদের দেশ ভাগ হয়েছে ধর্মের ভিত্তিতে এবং সেই সময় প্রতিটি রাজনৈতিক দল, সেটা লাল হোক, গেরুয়া হোক, তেরঙা হোক, প্রত্যেকটা দল অনেকে মনে করেন বাঙালির সঙ্গে এবং কিছুটা অর্থে খুব সামগ্রিকভাবে বাংলার এক বিশেষ এক সম্প্রদায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। এবং তারপর দেখতে দেখতে প্রায় ৭০ বছর পেরিয়ে গেছে। ৭০ বছরের বেশি সময় ধরেও কোথাও যেন ফল্গু ধারার মতো সেই বঞ্চনা রয়েছে। কিন্তু মাঝে মধ্যেই রাজধর্ম প্রতিপালনের জন্য এবং রাজনৈতিক কারণে এমন অবস্থা উদ্ভূত হয় যেই অবস্থার জন্য কিছু প্রশাসনিক সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু ওই সিদ্ধান্ত নেওয়া তারপর একের পর এক দিন, একের পর এক মাস, একের পর এক বছর চলে যায়, আবার যেইকে সেই অবস্থা হয়। আমরা অনেকেই জানি যে পৃথিবীতে একমাত্র কলকাতা মহানগর যেখানে কলকাতার ভাষা অর্থাৎ বাংলা ভাষায় এখনও অনেক সাইনবোর্ড লেখা হয় না। পৃথিবীতে অন্য কোনো ভাষা এই রকম অবহেলা আমরা দেখিনি। বাংলাদেশের ঢাকা শহর অথবা জাপানিজ, প্যারিসে অর্থাৎ পারিতে ফরাসি, যে কোনো জার্মানিতে যে কোনো মহানগরে জার্মান ভাষায় লেখা থাকবে, সেটাই স্বাভাবিক। কিন্তু কলকাতা কোথাও যেন বাংলা ভাষা হারিয়ে যাচ্ছে। আবার এটাও ঠিক কথা, এখন রাত্রি ৯:০৫ বেশি সময় বেজে গেছে। এই মুহূর্তে যে মহানগরে দাঁড়িয়ে আমাদের টেলিভিশন স্টেশন থেকে কথা বলছি, এই মহানগরে বাঙালির সংখ্যা কমে গেছে। আপনি যে কোনো ৫-তারা হোটেলের লবিতে যান, আপনি যে কোনো গরমকালে নামে সুইমিং পুলে যান, আপনি যে কোনো বড় হোটেল রেস্তোরাঁতে যান, বাঙালি খুঁজে পাবেন না। এরকম অনেক জায়গা রয়েছে এই মহানগরীতে। কিন্তু তার মধ্যেও কোথাও যেন আশার আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন বাংলাকে মুক্ত করার। ভিন রাজ্য থেকে যারা এসে ব্যবসা করছে, যারা মুনাফা লুটছে, তাদের দূর করে দেওয়ার কথা বলছেন। অত্যন্ত আশাব্যঞ্জক। কিন্তু মুশকিলটা হচ্ছে, সত্যি কি সেটা হবে? আজকে আমাদের গোটা অনুষ্ঠান তাই নিয়ে আমরা আলোচনা করব। আজকে কি বিষয় নিয়ে আপনাদের একবার জানিয়ে দিই। প্রথমত আমরা আলোচনা করব যে হঠাৎ সরকার কি হঠাৎ নমনীয়? কোথাও কি তাহলে হকার নেতা বা বিরোধী দলনেতা তাদের হুমকিতে নমনীয় হয়ে গেল? ২, সত্যি কি জঞ্জাল মুক্ত হবে বাংলা? অর্থাৎ বাংলার ফুটপাতে যে জঞ্জাল রয়েছে, সরকারি খাস জমি দখল হচ্ছে, মুক্তি পাবো আমরা? বিরোধী দলনেতার হুমকিতে থমকে যাবে না তো প্রশাসন ভোট ব্যাংকের জন্য? এবং চতুর্থ এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভাষা ও ধর্ম কতটা প্রতিফলিত হবে মুক্ত বাংলা গড়তে? আজকে এই নিয়ে আমরা আলোচনা করব। আজকে আলোচনাতে আমরা দুটি রাজনৈতিক দল যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে বাংলায়, যারা সরকারে আছেন এবং বিরোধী পক্ষ, তাদের ডাকা হয়েছে, এবং এমন একটি সংস্থাকে ডাকা হয়েছেন যারা দাবি করেন তারা বাঙালিদের পক্ষে। আমি প্রথমেই চলে যাব দীপ্তাশ্ব যশ, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, কৌশিক মাইতি, সাংগঠনিক সম্পাদক বাংলা পক্ষ, এবং তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি অধ্যাপক প্রদীপ্ত মুখোপাধ্যায়। মুশকিল হচ্ছে এই তিনটে সংগঠনের প্রতি কিন্তু প্রশ্ন আছে। আমি এক এক করে সেই প্রশ্ন করে আমরা তারপর ধীরে ধীরে আলোচনায় চলে যাব। প্রথমেই আমি দীপ্তাশ্ব যশের কাছে চলে যাব, যেখানে দাঁড়িয়ে আছি তার নাম বাংলা। এই বাংলা বঙ্গভঙ্গ ১৯০৫ সাল, তারপর আবার একের পর এক কতগুলো বঙ্গভঙ্গ হয়েছে লিখিত এবং অলিখিতভাবে, এটা এখনো পর্যন্ত গবেষণার বিষয়। কিন্তু এটা ঠিক কথা, বাংলাদেশ থেকে যারা বিতাড়িত হয়ে ধর্মের কারণে এদের রাজ্যে এসছেন, তাদের কখনো দণ্ডকারণ্যেও পাঠিয়ে দেওয়া হয়েছে, এই ধরনেরও ঘটনা ঘটেছে। আবার এটাও ঠিক কথা, জমি জমার কারণে ঘটি বাঙাল লড়াই তীব্র হয়েছে। আপনি যে দলের প্রতিনিধিত্ব করেন সে দলের নামে অভিযোগ রয়েছে যে আপনার দল মূলত যারা অবাঙালি হিন্দু তাদের দ্বারা অধ্যুষিত। শ্যামাপ্রসাদের নাম নেন আপনারা অবশ্যই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তিনি হচ্ছেন অত্যন্ত একজন, বলা যেতে পারে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ব্যক্তিত্ব, ঐতিহাসিক চরিত্র। কিন্তু তার নাম নেন আপনারা, কিন্তু আসলে আপনারা
কোথাও আপনাদের অবাঙালি হিন্দুত্বের তকমাটা লেগে গেছে, কি বলবেন? না দেখুন, এই যে যে জায়গাটায় দাঁড়িয়ে আপনি বললেন না, কথা বলছি আমরা বাংলা, এই যে পশ্চিম বাংলা, এই পশ্চিম বাংলা কিভাবে সৃষ্টি হয়েছিল, পুরোটাই তো পুরো বাংলাকেই তখন মুসলিম লীগ এবং তার সমর্থনে পুরো বাংলাটাকেই পূর্ব পাকিস্তানের মধ্যে দেওয়ার একটা চক্রান্ত হয়েছিল। সেই সময় শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি লড়াই শুরু করেন, এবং আপনার মনে থাকবে তিনি সেই সময় শরৎ বসু থেকে শুরু করে অন্য সবার কাছে গেছিলেন। এরপরে 1947 সালে শ্যামাপ্রসাদ মুখার্জির একান্ত প্রচেষ্টায় পশ্চিমবাংলা বিধানসভায় একটি প্রস্তাব গ্রহণ হয় পশ্চিমবঙ্গ গঠনের সাপেক্ষে। পশ্চিমবঙ্গ ছিল বেসিক্যালি বাঙালি হিন্দুর হোমল্যান্ড, যে পুরো যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো বাঙালি হিন্দু যদি বিপন্ন বোধ করেন, তিনি জানবেন যে আমার হোমল্যান্ড হচ্ছে পশ্চিমবাংলা, আমি এখানে গেলে একটা নিরাপদ আশ্রয় পাব। সেই জায়গা থেকে যাত্রা শুরু, এবং জনসংঘের পরে জনতা পার্টি, এমার্জেন্সির সময় আমরা মিশে যাই, তারপরে ভারতীয় জনতা পার্টি। এবং দেখুন, আপনি যে বলছেন যে আমরা অবাঙালি হিন্দুদের প্রতি আমাদের পক্ষপাতিত্ব আছে, কিন্তু ধারাবাহিকভাবে যদি দেখেন যে বাঙালি হিন্দুর যে কথা, সেই কথা কিন্তু আমরাই তুলে ধরেছি। তার সর্বশেষ উদাহরণ হচ্ছে সিএতে। এটা তো মানবেন আশা করি যে সবথেকে বেশি উপকৃত যদি কেউ হয় সেটা বাঙালি হিন্দু, কারণ 1951 সালে যখন নেহেরু লিয়াকত প্যাক্ট সাইন হয়েছিল, সেখানে বলা হয়েছিল দুই দেশ তাদের নিজেদের সংখ্যালঘুদের সুরক্ষার দায়িত্ব নেবে। কিন্তু আমরা কি দেখলাম, বাংলাদেশে যেখানে 1947 সালেও 29% বাঙালি হিন্দু ছিল, সেটা আজকে কমে 6%-এর নিচে। 2021-এর দুর্গা পুজো আমরা দেখেছি, যেখানে অষ্টমীর দিনই ঠাকুরের বিসর্জন হয়ে গেছে, যেখানে পুজো করতে চাওয়া হিন্দুদের কুপিয়ে মারা হয়েছে একের পর এক জায়গায়, এবং সম্পূর্ণ ভুয়ো গুজবের ভিত্তিতে। এরা কোথায় যাবে? এরা তো পশ্চিমবাংলাতেই আসছে। কিন্তু স্বাধীনতার এত বছর পরেও বাঙালি হিন্দু এই রিফিউজি, এরা যেন সব শাসক দল যারা পশ্চিমবাংলায় শাসন করেছিলেন তাদের একটা গাত্রদাহের কারণ ছিলেন। যেমন কংগ্রেস আমলে তাদেরকে দণ্ডকারণ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে, সেখানে পোকামাকড় সাপের কামড় খেয়ে মরার জন্য। আবার বাম আমলে মরিচঝাপিতে তাদের গুলি করে মারা হয়েছে। বাঙালি হিন্দুকে কোনোদিনই তার হোমল্যান্ডে, আপনি বলছেন ভারতীয় জনতা পার্টি, বঙ্গ বিজেপি এবং কেন্দ্রীয় বিজেপি বুঝতে পারে এই বাংলার বাঙালির দুঃখ, সেই জন্যই তো সিএ আনা হয়েছে। আমি আসছি, আমি একবার কৌশিক মাইতির কাছে চলে যাব, সাংগঠনিক সম্পাদক বাংলা পক্ষের। অনেকে প্রশ্ন তোলেন, বাংলা পক্ষ বাঙালির জন্য লড়াই করছেন, এবং এটা আমাদের অস্বীকার করার কোনো জায়গা নেই। ঢাকা এবং বাংলাদেশের জন্য বাংলা ভাষা যে আন্তর্জাতিক ক্ষেত্রে পৌঁছেছে, তাকে অবশ্যই বাঙালি হিসেবে আমরা সবাই সাধুবাদ জানাবো। এবং এটাও ঠিক কথা, সাহিত্যের ব্যাপারে, ভাষার ব্যাপারে, বিজ্ঞান চর্চার ক্ষেত্রে, ভাষা সাহিত্য অথবা যে কোনো কিছুর ক্ষেত্রেই ধর্মটা কিন্তু কোনো সীমানা হতে পারে না। কিন্তু বাংলা পক্ষ কাদের পক্ষে, কোন বাঙালির পক্ষে? বাংলা পক্ষ প্রতিটা বাংলার বাঙালির পক্ষে, ভারতের বাঙালির পক্ষে। বাংলা পক্ষ ভারতে বাঙালির জাতীয় সংগঠন। সে ধর্ম কারোর হিন্দু হতে পারে, কারোর মুসলমান হতে পারে, কারোর খ্রিস্টান হতে পারে, কারোর বৌদ্ধ হতে পারে। আমরা বলি দলের ঊর্ধ্বে জাতি, ধর্মের ঊর্ধ্বে জাতি। দল ধর্ম এগুলো থাকবে, কিন্তু আমাদের জাতি হচ্ছে আমাদের গায়ের চামড়া, বাকিগুলো জামা। কেউ ধর্ম পরিবর্তন করতে পারে, কেউ দল পরিবর্তন করতে পারে। আমরা লড়ি প্রতিটা বাঙালির জন্য। এই যেই জন্য এই আলোচনাটা, যে বাংলায় বাঙালি আক্রান্ত, সেটা চাকরি ক্ষেত্রে অবশ্যই আমি এই বিষয়ে আসবো। কিন্তু কৌশিক, কোথাও কি মনে হয় না যে মালদাতে আমাদের যে সংখ্যালঘু বাঙালি মুসলিম ভাই বা বোনেরা, বা মুর্শিদাবাদে তারা যে ভাষায় কথা বলেন, আজও উন্নাসিক বাঙালি, বিশেষত উচ্চবর্ণের বাঙালির উন্নাসিকতায় কোথাও সেই শব্দগুলো বাংলার অভিধানে স্থান পায়নি? কিন্তু কোথাও মনে হয় না যে এই সব বাঙালিকে এক করে দেখার মধ্য দিয়ে কোথাও একটা সুবিধাবাদ রয়েছে, যে সব বাঙালির পক্ষে আমরা? প্রতিটা বাঙালির তো বিভিন্ন উপভাষা আছে, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বাংলা আছে, কিন্তু কোন বাংলার পক্ষে বাংলা পক্ষ? কোন সামগ্রিকভাবে যে নিজেকে বাঙালি মনে করে, যে বাংলা ভাষায় কথা বলে, অঞ্চলভেদে বাংলার নানা রকম উচ্চারণ এবং শব্দ ভাণ্ডারের তফাৎ আছে। পুরুলিয়ার সঙ্গে কলকাতার শব্দে নানা রকম উচ্চারণের তফাৎ আছে। না, এমন কিছু শব্দ আছে যে শব্দ গাছকৌটো, বাঙালি হিন্দুর শব্দ। আবার এমন কিছু শব্দ আছে যে শব্দ মুর্শিদাবাদ বা মালদার সংখ্যালঘু ভাই বোনেরাই খালি ব্যবহার করেন। দুটো বাংলা ভাষার ক্ষেত্রে
বাংলা সংস্কৃতির ক্ষেত্রে তো প্রভেদ আছে, এটা তো অস্বীকার করার নেই। আপনারা কাদের পক্ষে, নাকি আপনারা ধর্মীয় রীতি নীতি আচার এগুলো ধর্মভেদে আলাদা হয়, কিন্তু আমাদের কাছে একদম বাংলা পক্ষর কাছে সংজ্ঞাটা হলো যে নিজেকে বাঙালি মনে করে, নিজের বাড়িতে বাংলা ভাষায় কথা বলে, সে যে ধর্মেই জন্মাক বা যে জাতিতেই জন্মাক, যদি কোনো এমনকি কোনো অবাঙালিও যে নিজে কোনো অবাঙালি পরিবারে জন্মেছে, সে নিজেকে বাঙালি মনে করে, বাঙালি হয়ে যায় এবং নিজের বাড়িতে বাংলা ভাষায় কথা বলে এবং নিজের বাড়ির মহিলার সঙ্গে কোনো বাঙালি ছেলের বিয়ে দেয়, তাহলে আমরা তাকে বাঙালি mone করি। বাংলা পক্ষ ধর্মভেদে বাঙালির মধ্যে তফাৎ করে না। আপনি বলছেন কোন মহিলা সদস্যের সঙ্গে বাঙালি পুরুষের যদি বিয়ে হয় তাহলে আপনারা, যেমন মারোয়াড়িরা অনেকে দেখবেন বাঙালি ছেলের সঙ্গে বিয়ে দেয় না, অথচ বাঙালি প্রচুর মেয়ের সঙ্গে প্রচুর মারোয়াড়ি বা বিহারের বিভিন্ন ছেলেপুলের বিয়ে হয়। তো সেই ক্ষেত্রে আমরা বললাম কি, যে নিজেকে বাঙালি মনে করে, যে নিজের বাড়িতে বাংলা ভাষায় কথা বলে এবং নিজের বাড়ির মেয়ের সঙ্গে বাঙালি ছেলের বিয়ে দেয়, তাকে আমরা বাঙালি মনে করি। অবশ্যই। আমি একবার প্রদীপ্তর কাছে চলে যাব, আমি আসছি, এক এক করে সবাই বলে নিক, তারপর বলবেন একদম। আমি একটু প্রদীপ্তর কাছে চলে যাব। প্রদীপ্ত, দেখুন আমি যেভাবে প্রত্যেককে বলছি আপনাকেও সেভাবে বলছি। অনেকে মনে করেন যে এটা আপনাদের উন্নয়নের জন্য হোক, পশ্চিমবঙ্গ সরকারের নীতির জন্য হোক, কোথাও যেন একটা সংখ্যালঘু ভোট ব্যাংক, যেটা একসময় বামেদের ছিল, সেই সংখ্যালঘু ভোট ব্যাংক এখন তৃণমূল অর্থাৎ এই মুহূর্তে শাসকের কাছে। সেই জন্য আপনাদের প্রত্যেকটি পদক্ষেপে অবশ্যই ভোট ব্যাংককে মাথায় রেখে কাজ করতে হয়, এবং সেটাই রাজধর্ম পালন এবং ক্ষমতায় টিকে থাকার চালিকা শক্তি। সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও কি মনে হচ্ছে শুধুমাত্র যারা অবাঙালি হিন্দু তাদেরকে বিতরণ করলে কোথাও আপনাদের ভোট ব্যাংকটা আরো বেশি সুদৃঢ় হবে এই বাংলায়? না, প্রথম একদম এক বাক্যে উত্তর না। আর দ্বিতীয় কথা, দ্বিতীয় কথার প্রথমেই আমি বলতে চাই, দীপ্তাশ্ব যে উদাহরণগুলো দিল বাঙালি জাতির জন্য বিজেপির যে বড় ভূমিকা, সেক্ষেত্রে 3টে উদাহরণ দিতে পারি। এক, আসামের ডিটেনশন ক্যাম্প। যে কোনো জায়গা থেকে 6টা ডিটেনশন ক্যাম্প আছে, তার মধ্যে 85% যারা রয়েছেন তারা বাঙালি হিন্দু, 85%। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, সিএএ যদি খুব হেল্পই করতো পশ্চিমবঙ্গের জন্য, তাহলে প্রথম সিএএ লাগু হয়েছিল যেসব রাজ্যে, যেসব জেলায়, সেটা কোনোটা পশ্চিমবঙ্গের নয়। সে তথ্য দীপ্তাশ্ব ডেফিনেটলি জানে। আর প্রথম 11 জন যাদের দেওয়া হয়েছে তারা কেউ পশ্চিমবঙ্গের নয়, তারা দিল্লির। ফলে সেটাও পাকিস্তানিদের দেওয়া হয়েছে, মাথায় রাখতে হবে। এবং বাঙালি নয়, হিন্দু, কিন্তু বাঙালি নয়। পরের কথা যেটা হচ্ছে যে যদি বাংলাকে এত গুরুত্ব দিতে হতো, তাহলে পশ্চিমবঙ্গের নাম বাংলা আর বাংলা ধ্রুপদী ভাষা, এই দুটোকে কেন বিজেপি এখনো, এখন না হয় একটু টালমাটাল অবস্থা যে দুটো ক্রাশ নিয়ে চলছে, ঠিক আছে, কিন্তু এর আগে তো আপকি বার 400 পারের ডায়লগ দিতে পেরেছিল, 302টার বেশি আসন পেয়েছিল। তাহলে সেক্ষেত্রে কেন বাংলা ভাষা বা বাঙালি জাতিসত্তা নিয়ে যে ভাবনা চিন্তা করার জন্য বাংলা শব্দকে ধ্রুপদী শব্দের যে গুরুত্ব দেওয়া, সেটা কেন তারা দিল না? এই আর একটা কথা, এই যে সংখ্যালঘু নিয়ে তুমি যেটা বলছো, সেখানে তোমাকে 3টে উদাহরণ দিতে পারি। ধরো আমি যেখান থেকে থাকি, আমি যেখান থেকে এসছি, বনগাঁ একটা ওয়ার্ড আছে, 1 নম্বর এবং 3 নম্বর ওয়ার্ড, সেখানে মুসলিম অধ্যুষিত অঞ্চল। সেই ওয়ার্ডে আমরা হেরেছি, বিজেপি জিতেছে। তার মানে কি? মুর্শিদাবাদে বিজেপি অত ভোট পেলো কেন? বহরমপুরে অত ভোট বিজেপি পেলো কি করে? এই উত্তরগুলো যদি দিতে হয়, তাহলে যদি ভোট কনসলিডেশনই হয়, যেখানে 70% অমুক 70% তমুক নিয়ে নানান কথাবার্তা হয়েছে, সে যে কথাই হোক না কেন, তাহলে মুসলিমরা অটো ভোট মুর্শিদাবাদেই বা পেলো কি করে? কেনই বা পেলো বহরমপুরে? কেনই বা বনগাঁর আমার ওই 3 নম্বর ওয়ার্ড? আপনি তাহলে নস্যাৎ করে দিচ্ছেন যে সংখ্যালঘু দেখো, আমরা বহু পুরনো চিন্তা ভাবনার লোক, আমরা মানুষের রক্তের সম্পর্ককে বিশ্বাস করি। আমরা জানি এই রক্ত এখন যদি ওই যে সেই একটা সিনেমা দেখছিলাম নানা পাটেকারের, এখন রক্ত যদি দরকার হয়, আমার হার্ট অ্যাটাক হলো, আমার রক্ত যদি কোনো মুসলিমের সঙ্গে মেলে, আমার বউ কি বলবে যে তপশিলি জাতি মুসলিম তুমি যাই হও না কেন, আমার দরকার নেই, ব্রাহ্মণ ছাড়া আমার বরের রক্ত যেন না যায়? বলবে কি? বলবে না। বলবে বাবা তুমি যেই হও না কেন, আমার মা বলবে আগে আমার ছেলেটাকে বাঁচাও। এই মানবতাবাদে আমরা বিশ্বাস। অবশ্যই আমি একবার দর্শকদের কাছে মাফ চেয়ে নিচ্ছি, তার কারণ আজ থেকে যদি আমরা সাংবাদিকতায় আজ থেকে 15 বছর আগে বা 20 বছর আগে সাংবাদিকতা করতাম, তাহলে পশ্চিম বাংলায় এরকম ধর্মের প্রশ্ন তোলাটা সাংবাদিকতার ক্ষেত্রেও খুব গর্হিত অপরাধ এবং খুব নিন্দনীয় হতো। কিন্তু কি করব বলুন, এই মুহূর্তে পশ্চিম বাংলায় ধর্মের মেরুকরণের ভিত্তিতে নির্বাচন শুরু হয়ে গেছে, লড়াই শুরু হয়ে গেছে। সুতরাং
যেটা সত্য তাকে তো আমি অবহেলা করতে পারি না, কিন্তু এটা ঠিক কথা, বাঙালি মুসলমান, বাঙালি হিন্দু, বাঙালি অথবা যারা অন্যান্য প্রদেশ থেকে আসছেন সবাই তো ভারতবাসী, বৈচিত্র্যের মধ্যে ঐক্যই তো আমাদের সমাজ। কিন্তু তা সত্ত্বেও এই প্রশ্নগুলো উঠছে। অনেকে মনে করছেন এর মধ্যে সুকৌশলে ভোট ব্যাংকের ব্যাপার আছে। আমি একবার দীপ্তাশ্বর কাছে চলে যাবো। দীপ্তাশ্ব হাত তুলেছিল, বিশেষ করে কৌশিক এবং আমি অবশ্যই প্রদীপ্ত যা বলেছেন তার প্রথম উত্তরটা কথা চাইবো। বলি, এই যে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ার কথাটা এলো, ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ার যে কমিটিটা, তারা বিভিন্ন উড়িয়া ভাষাকে যেমন ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়, এই প্রসেসটা হয়েছিল 2012 সালে। এবং যদি মনে থাকবে তাহলে 2012 সালে তখন ইউপিএ সরকার এবং মমতা ব্যানার্জি তার অত্যন্ত গুরুত্বপূর্ণ শরিক। তো কেন সেই সময় তৃণমূল এই উদ্যোগে মানে সামিল হলো না এবং কেন বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হলো না, সেটা আমার জানার পরে ইচ্ছা থাকবে যে এটার পেছনে কারণ কি ছিল। এখনো দেওয়া হয়নি, আমরা এটা নিয়ে আলোচনা করব। তারপরে রাজনীতিতে ক্রমশ পড়াশোনা জানায় লোকের সংখ্যা কমে যাচ্ছে, এটাও একটা কারণ হতে পারে। কেন্দ্র এবং রাজ্য নিট থেকে এসএসসি বোঝাই যাচ্ছে শিক্ষা ব্যবস্থার প্রতি যারা রাজনীতিতে যান তাদের পড়াশোনার প্রতি আগ্রহ কম, অথবা তাদের কোনো রকম ভয় ভীতি আছে। হীরক রাজার দেশের মতো বা হীরক রাজায় যে ঘটনা ঘটেন, রাজ্যে এবং কেন্দ্রে পুরো আলাদা প্রশ্ন। মানুষ বেশি শিক্ষিত হয়ে গেলে একটা কথা বলি, আরেকটা কথা, আপনি যেটা বলছিলেন যে এই এখন এখানকার 5 স্টার হোটেলে বা সুইমিং পুলে বাঙালি দেখা যায় না, কারণ যে বাঙালিরা এখন পয়সা ইনকাম করছে তারা কেউ কলকাতায় থেকে ইনকামটা করতে পারছে না, তারা সব অন্য স্টেটে আছে। তো এবার আমি যদি বলি যে আমি এখানে বাঙালি ছাড়া কাউকে ব্যবসা করতে দেবো না, আমি আটকে দেবো, তাহলে সেটা তো আমার বাঙালির জন্য সব থেকে ক্ষতি। কাউকে আটকানো অসুবিধাটা কি? না, কাউকে আটকে বর্গিরা 300 বছর পিছিয়ে দিয়েছে বাংলাকে। না, বর্গিরা বাংলাকে কত বছর পিছিয়ে দিয়েছে? ঋতুটা আমার শেষ করতে না দিলে কি করে হবে? না, আপনি যদি আমাকে শেষ আমাদের না দেন তাহলে না, আমি এই প্রশ্ন চাইছি, বাংলায় বাঙালিরা ব্যবসা করবে। তাহলে তো এবার বলতে হবে যে যখন ডায়নোসরাসের যুগ ছিল তখন দুটো প্লেট আলাদা হয়ে গেছিল, সেটা আমাদের কয়েক কোটি বছর পিছিয়ে দিয়েছিল। পেছনের তো কোনো সীমা নেই। এবং আমাদের এখন পশ্চিমবাংলার যা পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে, আমাদের ওই বলাই হচ্ছে যে পেছনের দিকে এগিয়ে যান। এখানে দেখুন, আপনার এখানে আজকে আপনি ধরুন সিএসসি, তার মালিক তো অবাঙালি, আপনি সিএসসি কে বন্ধ করে দেবেন অবাঙালি বলে, তাহলে তো পুরো কলকাতা অন্ধকারে ডুবে যাবে। আমি এই প্রশ্নে যাব না, কারণ আমি দুটি রাজনৈতিক দলকে ডেকেছি, তারা দুজনেরই বাংলাভাষী এবং বাংলাভাষী। বাংলাভাষী আজকে দার্জিলিং এ আমার যে ভাইটি থাকে, যে ওখানে গোর্খা বা নেপালি ভাষায় বা লেপচা ভাষায় কথা বলে, তাকে কি আমি বাঙালি বলবো না? তাহলে তো আমি তাকে আলাদা করে, আপনি ওখানে বাঙালি বলতে গেলে আপনাকে আপনি ওখানে মারধর খেয়ে যাবেন। এসব বলবেনই না। না না, ভাষা ভাষা আমাদের একটা পরিচিতি হতে পারে, কিন্তু ভাষা আমাদের কোনো ক্রাইটেরিয়া হতে পারে না যার দ্বারা আমি ইয়ে করব যে আমার এখানে আমি জায়গা পাবে আর কে জায়গা পাবে না। যে সুরাটে যে বাংলাদেশি জঙ্গিটি ধরা পড়েছে, সেও পশ্চিমবাংলায় আধার কার্ড বানিয়ে নিয়ে গেছে, তাহলে কি আমি বাংলাভাষী বলে তাকে আমি এখানে স্বাগত জানাবো না? নিশ্চয়ই আপনিও জানাতে চাইবেন না, নিশ্চয়ই তাকে স্বাগত। আর একটা কথা হচ্ছে, এই যে বলছেন না বাঙালি মুসলিম এবং বাঙালি হিন্দু, আমার একটা খুব এটা প্রশ্ন আমার অনেক দিনের, এবং এই উত্তরটা আমি বারে বারে খুঁজি, যে মুসলিম যারা বিশেষ করে বাংলার মুসলিম যারা, পশ্চিমবাংলার মুসলিম যারা দেশভাগের পরেও এখানে রয়ে গেলেন, মুসলিম লীগের পক্ষে ভোট দিয়েও 98% মুসলিম লীগের পক্ষে ভোট দিয়েও এধারে রয়ে গেলেন, যে তারা নিজেদের আগে বাঙালি মনে করেন নাকি আগে মুসলিম মনে করেন? কারণ আমি যখন দেখি সংখ্যালঘু হিন্দু যেখানে মুরারই, সেখানে যখন দুর্গাপুজো বন্ধ করে দেওয়া হয়, যখন মুর্শিদাবাদে কাউকে কণ্ঠি গলায় পরে স্কুলে যেতে বাধা দেওয়া হয়, যখন কোনো একটি জায়গায় একটি মেয়ে তাকে সিঁদুর পরে স্কুলে যেতে বাধা দেওয়া হয়, তখন কিন্তু এই প্রশ্নগুলো বারে বারে মনে আসে যে আমরা তো ভাবছি যে হ্যাঁ বাঙালি সে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন যাই হোক, বাংলায় থাকে, বাংলায় 3-4 পুরুষ ধরে আছে, সে বাঙালি। কিন্তু সবাই কি তাহলে কি কোথাও বলছেন আপনি বাংলা হিন্দুর অবস্থানটা ঠিক ইসরায়েলের মতো, একদিকে চতুর্দিকে বিপদ, মানে একদম বিদেশি শক্তি, আবার অন্যদিকে অবাঙালি হিন্দু, একদিকে অবাঙালি হিন্দু, অন্যদিকে চতুর্দিকে অন্য রাষ্ট্র, এই দুই সংস্কৃতির মধ্যে বাঙালি হিন্দুর অবস্থা ইসরায়েলে যারা রয়েছেন তাদের থেকেও খারাপ, এটাই বলতে চাইছি। বাঙালি হিন্দুকে এখন আইডেন্টিফাই করতে হবে যে কারা ভারতীয় জাতিসত্তায় বিশ্বাস করে। যে কেউ যদি ভারতীয় জাতিসত্তায় বিশ্বাস করে তার সঙ্গে পশ্চিমবাংলার কোনো বিরোধ নেই, কারণ পশ্চিমবাংলা ভারতের
অংশ, পশ্চিমবাংলা ভারতের অখণ্ড অংশ, কোনো বিরোধ নেই। কিন্তু যে কেউ যদি বলে যে আমি গ্রেটার বাংলাদেশের পক্ষে, আমি বৃহত্তর বাংলাদেশের পক্ষে, সে পশ্চিমবাংলার হোক, বাংলাদেশের হোক, গুজরাটের হোক, সে ইউপির হোক, যেই বলুক এই কথা যে আমি বৃহত্তর দেশের সার্বভৌমত্বের শত্রু তিনি। আমি একবার চলে যাব কৌশিকের কাছে। কৌশিক, এই যে যখন বাঙালির কথা বলা হয় তখন বিজেপি বা বিভিন্ন দল, এখানে এটা বাঙালির ইস্যুটা বিজেপি, সিপিএম, তৃণমূল অনেক ঊর্ধ্বে। বাঙালি নিজের মাটিতে বঞ্চিত হচ্ছে। আমরা শুধু হকারির ক্ষেত্রে দেখছি, আপনি যে কোনো জায়গায় পশ্চিমবঙ্গের শিল্পাঞ্চলগুলোয় আসানসোল চলে যান, আপনি খড়গপুর চলে যান, আপনি ডানকুনি, সাঁকরাইল, ধুলাগড় চলে যান, আপনি বানতলা লেদার কমপ্লেক্স চলে যান, ব্যারাকপুর চলে যান, শিলিগুড়ি চলে যান, দেখবেন বাঙালির সংখ্যা ক্রমাগত কলকাতাতেও কমছে, সব জায়গায় কমছে। চাকরি, বাজার, পুঁজি, শুধু হকারে না, সেটা বেসরকারি ক্ষেত্রে কাজ, বড় ব্যবসা, সমস্ত কিছু তারা দখল করছে। আমরা 2019-এ একটা সার্ভে দেখেছি যেটা, যে জেলাগুলো থেকে কলকাতায় আসার যে সংখ্যা, তার থেকে বিহার থেকে আসার সংখ্যা বেশি। এই যে আমাদের, যখন আমাদের পশ্চিমবঙ্গ একটা রাজ্য, সেখানকার এখানে বাংলা ভাষার ভিত্তিতে তৈরি হয়েছে, এখানকার ভূমিপুত্র শুধু বাঙালি না, কোচ, মেয়ে, সাঁওতাল এবং দীর্ঘদিন ধরে থাকা হিন্দুস্তানি যারা, সকলে মিলে এখানে আমরা প্রথম সুযোগটা পাবো, এটা স্বাভাবিক। ওনারা বলবেন যে এটা প্রাদেশিকতা, গ্রেটার বাংলাদেশে তো ব্যাপারই না। গুজরাটে 2018 সালে 50,000 বিহারি তাড়ানো হয়েছে, এক্ষুনি খবরে দেখে নিতে পারেন। গুজরাটে বহিরাগত শব্দটা প্রথম মোদি ইউজ করেছেন ভারতের রাজনীতিতে, রাহুল গান্ধী গুজরাটে বহিরাগত। তারা বিহারের একটা জোট সরকারে জোটে আছে, রামবিলাস পাসওয়ানের ছেলে, তার স্লোগান হলো বিহার ফার্স্ট, বিহারি ফার্স্ট। এবং তারা শিবসেনার সঙ্গে জোটে আছে। তারা মহারাষ্ট্রে যারা হিন্দিভাষীদের উপর আক্রমণ করেছে, শুভেন্দু অধিকারী বলেছেন যে হিন্দিভাষীদের ওপর আক্রমণ হচ্ছে, এটা দেশবিরোধী কাজ। তাহলে গুজরাট দেশবিরোধী কাজ করে, তাদের জোট সঙ্গীরা দেশবিরোধী কাজ করে। বাঙালির কথা এলেই, বাঙালির কথা বললেই মাননীয় মুখ্যমন্ত্রীকে ঐতিহাসিক বক্তব্য রাখার জন্য ধন্যবাদ জানাই। বাংলার প্রতিটা মানুষের মনের কথা বলেছেন, কিন্তু কয়টা ভুল হয়ে গেছে, কয়টা বাঙালির ওপর আক্রমণ হয়ে গেছে, সেটা আজকে তিনি শুধরে নেওয়ার কথা বলেছেন। এই জন্য তাকে আরেকবার ধন্যবাদ জানাই। বড়বাজার, রাজাবাজার, খিদিরপুর, পার্ক সার্কাস, নিউ মার্কেট, আসানসোল, রানীগঞ্জ, সব জায়গায় যারা উড়ে এসে জুড়ে বসেছে, তার দীর্ঘদিন নেই, যারা এখানকার ভোটার না, আসছে টাকা দিয়ে বসে যাচ্ছে, তাদের ওপর এখানে একটা প্রশ্ন আছে। দেশটার নাম ভারতবর্ষ, আমার ধর্ম, আমার ভাষা, এমনকি আমার প্রদেশও আলাদা হতে পারে। গোটা ভারতের যে কোনো জায়গায় আমাদের ব্যবসা করার অধিকার আছে, এমনটা কিন্তু আইনত জায়গা আছে। আইএলপি আছে। আজকে যদি আমি তামিলনাড়ুতে গিয়ে কাজ করি, আমাকে বাধা দিতে পারবেন আইনত? আপনি কি বলতে দেবেন? আচ্ছা, ভারতের মধ্যে বিভিন্ন জায়গায় আইএলপি আছে, ইনার লাইন পারমিট, ভারতীয় সংবিধান থেকে পারমিট করে 370 ধারা তুলে দেওয়া হয়েছে বলা হয়, কিন্তু 371 ধারা অনেকে স্পেশাল প্রভিশন অনেক রাজ্যে আছে। সেটা কারণ আছে, ঐতিহাসিক কারণ আছে। সিকিমে এখানকার বাংলার গাড়ি সেওয়াতে ব্যবসা করতে পারে না, ঐতিহাসিক কারণ। অথচ শিলিগুড়িতে কিন্তু সব জায়গার গাড়ি আসে। তাহলে আমরা যখন নিজের অধিকারটা বুঝে নিচ্ছি, গুজরাট যখন নিজের অধিকারটা বুঝে নেয়, গুজরাটে ইন্ডাস্ট্রিয়াল ল আছে, সেখানকার ডোমিসাইল যারা ভূমিপুত্র যারা, তাদেরকে নেওয়ার জন্য ডোমিসাইল ল আছে। কত পার্সেন্টেজ বাংলা থেকে যায়, কিন্তু তাদের 80%। একেবারে কৌশিক, একেবারে আমি সরাসরি প্রশ্ন করছি, বিভিন্ন রাজনৈতিক দল তারা তো ক্ষমতায় রয়েছে, বিরোধী হোক শাসক হোক, ইলেকট্রাল বন্ড বলে একটা জিনিস আছে, সেখানে তো কোনো বাঙালি তো কোনো রাজনৈতিক দলকে টাকা দিতে পারছে, অত অবাঙালি যারা দিচ্ছে, সেই জায়গায় লড়াইটা থাকবে কি করে? কোনো রাজনৈতিক দলই তো বিরোধিতা করবে না। তারপরেও তো একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এবং বাঙালি সংখ্যা আছে। বাঙালি 86% এখানে হচ্ছে বাঙালি, এবং কলকাতায় নয়, কিন্তু কলকাতায় 40% হয়ে গেছে। তাহলে কি বিজেপি চায় 40% 40% চলে যায়? কেন হলো? কলকাতায় তো বিজেপি এতদিন ছিল না, কারণ 2 কোটি লোক বাইরে থেকে ঢুকেছিল না। এটা ঐতিহাসিক ভুল হয়েছে, ঐতিহাসিক ভুল হয়েছে। বাঙালি কেন ঐতিহাসিক ভুল হয়েছে। একটা জায়গায় 1 লক্ষ লোক ছিল, বাঙালি ছিল 70,000, তারপরে 1 লক্ষ লোক নতুন করে ঢুকলো, বাঙালি পার্সেন্টেজ তো কমবে। সার্ভে বলছে যে জেলাগুলো থেকে বাংলায় যত লোক, কলকাতায় যত লোক ঢোকে, তার থেকে বেশি লোক আসে বিহার থেকে। আমরা করোনার সময় দেখেছি, আমরা আমফানের সময় দেখেছি, পৌরসভা কর্মী পায়নি, সিএসসি কর্মী পায়নি গাছ কাটার জন্য। কারণ কি? করোনার সময় ওরা বাড়ি গেছিল, যে পৌরসভা সব কাজ দখল করছে,
ফুটপাত দখল করছে, ব্যবসা দখল করছে, চাকরি দখল করছে, কল সেন্টারে কাজ দখল করছে। এখানে তো উনি কি চান? উনি তো একজন বাঙালি। এই চাকরিগুলো কে দিয়েছে? বিজেপি দিয়েছে। উনি তো একজন কলকাতা পৌরসভায় চাকরি কি বিজেপি দিয়েছে? না, আপনি বললেন তো এতক্ষণ ধরে। এবার আমি একটা কথা বলি। আমি কোনো দোষ দিয়েছি? না 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 না, উনি তো আমাদের কথা, ওনার তো সমর্থন করুন। আমি তো বললাম যে আপনি হয়েছে মুখ্যমন্ত্রী সেটাকে ভাঙতে চেয়েছেন। এতদিন ধরে কাউন্সিলররা, লোকাল দাদারা, বিভিন্ন লোকজন টাকা নিয়ে ঢুকিয়েছে, সেটা ভুল হয়েছে। সেখান থেকে বাঙালির জন্য যখন করার কথা হচ্ছে, ভূমিপুত্রদের জন্য যখন সরকার এগিয়ে আসছে, বাঙালি শাসন করেন বলে আমার একজনকে থামিয়ে দেবেন নাকি? আমাকে অনুষ্ঠান পরিচালনা করতে না, আপনার বক্তব্যে মানুষ ভোট দিয়ে দিয়েছে। বাংলা এখন নতুন করে কলাবাজি করে তো লাভ নেই, ভোট বাড়বে না। কিন্তু আমি একটা কথা বলি, না না শুনুন, অন্য গতিপথে আমি যেতে দেবো না। আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এই কথা প্রসঙ্গে জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ঐতিহাসিক ঘোষণা করেছে যে এখনো যদি কেউ জবরদখল করে, এখনো যদি এইসব চালিয়ে যান, তাকে কিন্তু গ্রেফতার করা হবে। সে কাউন্সিলর হলেও রেয়াত হবে না। এটা অত্যন্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমি আসছি আপনার কাছে দীপ্তাস্য, কিন্তু আমি একটা কথাই বলবো যে আজকে শিলিগুড়িতে কি হয়েছে শুনেছেন তো। শিলিগুড়িতে আপনাদের মস্ত বড় মানে ছিলেন বুড়ো আঙুল, হয়ে গেছেন ফুলে কলা গাছ, তাকে পুলিশ ধরেছে, সাধুবাদ জানাচ্ছি। কিন্তু মুশকিলটা হচ্ছে এই যে ছাত্র ভর্তির অনলাইন, মানে ছাত্র ভর্তি এখন অনলাইনে হচ্ছে, এই যে কাউন্সিলর জনপ্রতিনিধিদের করে খাওয়া, মানে সেটা সল্টলেক হতে পারে, হাওড়া হতে পারে, কলকাতা হতে পারে, তাদের রাস্তা সব বন্ধ করে ফেলছে। আমার মাঝে মাঝে খুব ভয় হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য আমরা আগে দেখেছিলাম ব্র্যান্ড বুদ্ধ ভালো, সিপিএম খারাপ, এখানে হয়ে যাচ্ছে ব্র্যান্ড মমতা ভালো, তৃণমূল খারাপ। এই অবস্থায় দাঁড়িয়ে কোথাও কি মনে হচ্ছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একটু নমনীয় হয়ে পড়লেন, যাতে অনেকে খুব সন্দিহান হবে তো জঞ্জাল মুক্ত বাংলা? হ্যাঁ হবে। তার আগে আর একটা কথা বলে নিই, এই যে দুজনের কথা শুনে আমার মনে হলো এই যে দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, ব্লা ব্লা ব্লা, এত জায়গা, বাপরে বাপ, এত বছর ধরে শুনছিলাম পশ্চিমবঙ্গে শিল্প নেই, কর্মসংস্থান নেই, এখন তো শুনছি কর্মসংস্থান আর কর্মসংস্থান, মানে এত কর্মসংস্থান যে সব এরা করে দিচ্ছে। যে বলছে দীপ্তাস্য চাকরি হয়েছে, সব বাইরের লোকেরা পেয়েছে বা কিছু, তাহলে চাকরি তো হয়েছে, তার মানে পশ্চিমবঙ্গে কর্মসংস্থান আছে। যেটা লোকে যাবৎকাল প্রচার করেছে সেসব ভুল কথা, এটা একদম ভুল কথা। আর শোনো দাদা, হকার করুক বা যে করুক, ইল্লিগাল যে জায়গাগুলো হয়েছে সেখানে তো বিক্রি হচ্ছে, কে কিনছে? পশ্চিমবঙ্গবাসীরা কিনছে। তার মানে পশ্চিমবঙ্গের অর্থনীতি ভালো, যে অর্থনীতি খারাপের কথা বলা হচ্ছিল। এবং পশ্চিমবঙ্গের অর্থনীতি এইটার কারণেই ভালো যে এখানে 100 টাকায় এখনো থাকা পড়া খাওয়া যায় একটা দিনে, যেটা অন্য কোনো রাজ্যে যায় না। এটাই পশ্চিমবঙ্গের ইউএসপি, এটা আমরা ধরে রাখতে পেরেছি। এবার তোমার যে কথাটা, সেখানে মনে আছে মহিষাসুরকে কে তৈরি করেছিল, রাবণকে কে বর দিয়েছিল? ফলে অসুরদের অনেক সময় অনেক বড় বড় দেবতারা বর দিয়ে দেয়, আবার পাল্টাও দিয়ে দেয়। সেই পাল্টা মা দুর্গা আসেন, দেবতারা 10 হাত নিয়ে তাকে আশীর্বাদ করেন। আমি আগের দিনও তোমাকে বলে গেছিলাম, আমাদের গণদেবতারা আছেন আমাদের সঙ্গে, আমার মা দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা আশীর্বাদ করবেন। এবং তিনি মায়েদের কথা আগের দিনও বলেছি, তৃণমূলের নাম করে যদি কেউ কোনো অন্যায় কাজ করে থাকে, সময়ের সঙ্গে সঙ্গে সেই শম্ভুনাথ কাউ থেকে শুরু করে আজকে যে কলাগাছের কথা তুমি বলছো, প্রত্যেকের কিন্তু একটা বড় পরিণতি হবে। দায়িত্ব নিয়ে বলে গেলাম, আমি বলছি মানে তৃণমূলের মুখপাত্র বলছে। যদি কেউ তৃণমূলের নেতা কেউ শুনে থাকেন এই কথা, দিদি যেরকম বলেছেন, যদি কেউ মানুষের অসুবিধা করে, মানুষকে ঠকিয়ে মানুষের জায়গা দখল করে নেওয়ার চেষ্টা করেন বা মানুষকে কোনোভাবে ঠকানোর চেষ্টা করেন, আপনার জন্য কিন্তু গণদেবতা যেমন আছে তেমন দিদি। এখানে একটা প্রশ্ন আছে, ওই যে 25 আর 75 হিসেব, 25 টাকা যদি 75 দেয়, সেটাও তাহলে এখন হবে না। দেখুন দাদা, কে কি সব মানছি, আমি মেনে নিয়ে আমি 25 রাখবো, 75 আমাদের দল কালেক্টিভ পলিটিক্সে বিশ্বাস করে। আমাদের দল সব সময় মনে করে যে তোমার ভুল তুমি স্বীকার করে তুমি সেটা শোধন করো। আমরা গলাবাজি করি না, আমরা যে কারণে গলাবাজি করি যে আমরা মানুষের সঙ্গে থেকে কাজ করি। অবশ্যই আমি একবার এক নজরে দেখে নেব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি কথা বলেছেন, তারপর অবশ্যই বিশ্লেষণে যাব। কোথাও কি কিছুটা নমনীয় হয়ে গেল সরকার? তাহলে কি একসময় সঞ্জয় গান্ধী দিল্লিতে যা পারেননি, সুভাষ চক্রবর্তী অপারেশন সানশাইন করতে গিয়ে যা পারেননি, মমতা বন্দ্যোপাধ্যায়ও কি ইতিহাসে সেই তালিকাভুক্ত হবেন? একবার দেখে নেব।
আমরা হকারদের জীবন এবং জীবিকা সুরক্ষিত রেখে যাতে সাধারণ মানুষ তাদের হয়রানি কমানো যায় অনেক স্টেপ নিয়েছি আগেই। এই সংক্রান্ত আইনও করা হয়েছে। হকার নেতাদের টাকা দিলেই চাঁদা তুলবে আর ইচ্ছামতো ডালা বসিয়ে দেবে, হকার নেতারাও কিন্তু এই আইনের মধ্যে পড়বেন, এটা মাথায় রাখবেন। আর দয়া করে হকার নেতারা চাঁদা তুলবেন না। গরিব লোকেদের কাছ থেকে পুলিশ আর হকারদের চাঁদা তোলা নেতাদেরও সবাইকে বলছি বন্ধ করতে হবে। কারোর চাকরি খাওয়ার অধিকার আমার নেই, কাউকে বেকার করে দেওয়ার অধিকার আমার নেই। আমার অধিকার হচ্ছে আমার স্বচ্ছতাও মেনটেন করতে হবে, তাদের লাইভলিহুডও দেখতে হবে। লক্ষ লক্ষ মানুষ কিন্তু হকারি করে খায় এবং প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি একই সিস্টেমে চলবে। রাস্তাটা দখল হয়ে গেছে, এতে আমাদের কাউন্সিলরদেরও অনেক দোষ আছে। তারা ভাবে দিয়ে দিলাম টাকা, কিনে নিলাম, মাসে চাঁদা পেলাম, না, হবে না। ডাল ভাত মাছ তরকারি খেয়ে কি সন্তুষ্ট হওয়া যাচ্ছে না? খেতে কি লাগে? এখন তো কেউ বাড়িতে বেড়াতে গেলে মিষ্টিও নিয়ে যায় না, পাছে ডায়াবেটিক হয়ে যায়। তো মানুষের কতটুকু লাগে বাঁচার জন্য? বাঁচার অধিকারের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কাজে লাগান, তার বেশি নয়। লোভ করা ভালো নয়, লোভ সম্বরণ করুন। এক্ষেত্রে লোকাল যারা আছে, নেতা, পুলিশ, তারা সবচেয়ে বেশি দায়ী। প্রথমে বসাচ্ছেন, তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন। আমি এই পলিসিটাকে মানি না। যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে। যে নেতার এলাকায় চলবে, ডাবগ্রামে দেখেছেন আমি জেলা প্রেসিডেন্টকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি। তার কারণ গভর্নমেন্টের জমি নিয়ে 2 লক্ষ 3 লক্ষ টাকায় বিক্রি করে দিলাম, ওই জমিগুলো কিন্তু মিউটেশন রেজিস্ট্রেশন পাবে না। ব্ল্যাক মার্কেটে যেগুলো ইললিগাল পার্কিং আছে ভেঙে দিতে হবে। কেউ কেউ টাকা খেয়ে ইললিগাল পার্কিং দিয়ে দিচ্ছে এবং সবচেয়ে বেশি ইললিগাল পার্কিং আজকে বিজেপির আছে। ইফ আই এম নট রং, আমি উইদাউট ইনভেস্টিগেশন কোনো কথা বলি না, আমাদের লোকেরাই দিয়ে দেয়। পার্কগুলো যখন তখন দিয়ে দিচ্ছে বাইরের লোকেদের। কেন? এলাকা নষ্ট করতে দেবেন কেন? পার্কগুলো তার লোকাল এরিয়ার একটা সম্পদ। তার লোকাল এরিয়ার পুজো হবে, ফেস্টিভ্যাল হবে, খেলা হবে, মেলা হবে, বাইরের লোকেদের জন্য আপনি কেন দেবেন? তৈরি করবে তারা খেটে খুঁটে নতুন করে, আর আপনারা অ্যালাউ করে দেবেন। অনেক সময় কোর্ট পারমিশন দিয়ে দিচ্ছে, দিয়ে দাও। कोर्ट के बोझाते হবে। हम लोग का वहाँ पर ही सबका पास में वोटर आईडी कार्ड है, सबके पास में हम लोग कॉर्पोरेशन को और प्रशासन को हम लोग प्रूफ देने के लिए रेडी है। हम लोग के पास में सबके ऐसा बेबाक नहीं है। वोटर कार्ड सबको पास है, लेकिन वोटर कार्ड है इसी का मतलब नहीं है कि एक एक आदमी को चार्ट डाला करके हमको अलाउ करके रास्ता बंद करना पड़ेगा। তাদের দরকার হলে শিফট করতে হবে, বুঝিয়ে বাজিয়ে, মারপিট করে নয়, বুলডোজার দিয়ে নয়। তাদের কাছে গিয়ে বোঝাতে হবে, দেখুন দাদা, এটা করলে ফ্লাড হয়ে যাবে, বন্যা হয়ে যাবে, আপনি একটা অল্টারনেটিভ জায়গা তাকে দেখে দিন না। ওয়েবেলের সামনে আর এনকেডি এর সামনে আর রাজারহাটে এত বিউটিফিকেশন করে দিলাম, লক্ষ লক্ষ লোক আসছে। হ্যাঁ, নিশ্চয়ই আইটির ছেলেমেয়েরা খাবার দাবারের জন্য যাবে সেখানে। একটা অন্য জন করে দিন, রাস্তার একদম অপোজিটে কেন? ইজ ইট লুকিং গুড? না, এটা গুড দেখাচ্ছে না, এটা অত্যন্ত খারাপ দেখাচ্ছে। যেমন হাতিবাগান, রাস্তা নেই, রাস্তাটা দখল হয়ে গেছে, এতে আমাদের কাউন্সিলরদেরও অনেক দোষ আছে। তারা ভাবে দিয়ে দিলাম টাকা, কিনে নিলাম, মাসে চাঁদা পেলাম,
না হবে না। ডাল ভাত মাছ তরকারি খেয়ে কি সন্তুষ্ট হওয়া যাচ্ছে না? আমি স্বচ্ছ ভাবমূর্তি আপনার যা নির্দেশ দিয়েছেন, প্রশাসন এবং মেয়র সাহেব এবং দেবাশিস কুমার ডেপুটি মেয়র সকলে আমরা স্বচ্ছ এই ভাবমূর্তি। শোনো, এরা যদি করতেই পারতো তাহলে আজকে আমাকে আর তোমাদের নিয়ে বসতে হতো না। সরি, তোমরা করতে পারোনি, তোমরা ফেল করেছো, তাই আজকে আমাকে বসতে হচ্ছে। একেবারে সাংঘাতিক মারমুখী ছিলেন, বলে দিলেন একদম পরিষ্কার তোমরা করতে পারোনি। করতে পারেনি তো, তার কারণ কয়লা গরু যেখান থেকে টাকা আসে, বিরাট একটা অংশের টাকা আসে, সমস্ত রাজনৈতিক দল এখন শুধু নয় আগেও পেত। তার পাশাপাশি আয়ের আরেকটা জায়গা হচ্ছে যারা শহরের কাউন্সিলর, তাদের তো কয়লা নেই, মাটি খুঁড়লে তো কয়লা বেরোয় না, গরুও তারা পাচার করতে পারে না, সীমান্তে থাকে না, তারা বেচারা কি করবে কালো টাকার জন্য? সেই সব কাউন্সিলররা, আমি এরকম কলকাতা, সল্টলেক, হাওড়া এরকম অন্তত 10 জন কাউন্সিলর জানি সাংবাদিক হিসেবে। আমি বলছি, যদি কারোর মনে হয় আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন, যে কোটি কোটি টাকা তারা কি করে আনলো। তারা খাস জমি, সরকারি জমি, সরকারি ফুটপাত, সেখানে লোক বসিয়ে নিয়েছে আর অবৈধ প্রমোটিং। অর্থাৎ তাদের যেহেতু কয়লা বা গরু সীমান্তে থাকেন না অথবা এমন কলিয়ারি জায়গায় থাকেন না, সেই অভাবটা পূরণ করার জন্য এই ধরনের ঘটনা ঘটিয়েছেন। এখন রাজধর্ম পালনের জন্য মুখ্যমন্ত্রীকে ব্যবস্থা নিতে হচ্ছে। আমরা এই আলোচনায় করব বাংলা ভাষার তো বিভিন্ন ধরন রয়েছে। বাংলাদেশের বাংলা ভাষায় আমি দেখতাম বা আমরা সবাই জানি যে ইউটিউবে খুব শুনতে ভালো লাগে বাংলাদেশের বাঙালিদের কথা শুনতে। তাদের হয়ে যদি কথা বলতে হয়, মানে তাদের মতো করে কথা বলতে গেলে বলতে হয় হাতিবাগানের কাউন্সিলরের খবর আছে। কি বলেন? না দেখুন, একটা আমার জিনিস খুব মজা লাগলো, কৌশিক বাবুর কথাতেও উঠে এলো, প্রদীপ্ত বাবুর কথাতেও উঠে এলো যে আমাদের গড়িয়াহাট দেখতে হবে, হাতিবাগান দেখতে হবে, কিন্তু না না বলতে নেই যে কিন্তু আমরা মেটিয়া বুরুজ দেখতে পারবো না, গার্ডেন রিচ দেখতে পারবো না, এই পাশেই মির্জা গালিব স্ট্রিট দেখতে পারবো না, সন্দেশখালি দেখতে পারবো না। এগুলো দেখলে অসুবিধা হয়ে যাবে, কারণ তখন মুখ্যমন্ত্রীকে অভিনন্দন বা শ্রদ্ধা জানানো যায় না। দ্বিতীয় আরেকটা কথা, এই যে বললেন না যে উনি কি নরম হয়ে গেলেন, হ্যাঁ উনি ব্যাকট্র্যাক করলেন, কারণ এখানে একটা ব্যাকট্র্যাক করার টেকনিক্যাল কারণ আছে যে 2014 সালের 1 মে স্ট্রিট ভেন্ডিং অ্যাক্ট ভারত সরকার আনে এবং সেই অ্যাক্ট অনুযায়ী বলা হয়েছিল যে প্রত্যেক শহরে টাউন ভেন্ডিং কমিটি প্রত্যেক আরবান বডিকে বানাতে হবে, একজন চেয়ারম্যান থাকবেন, 40% তার মধ্যে থাকবেন হকারদের প্রতিনিধি, 33% হবে তার মধ্যে মহিলা। কলকাতায় হকার টাউন ভেন্ডিং কমিটি তো হয়ে গেছে, তার চেয়ারম্যান কাউন্সিলর দেবাশিস কুমার হয়ে গেছেন, কিন্তু 40% এই হকার এবং 33% মহিলাদের জায়গা দেওয়া হয়নি এবং সার্ভেটাও করা হয়নি। কলকাতায় বিভিন্ন যে হকার সংগঠন, তাতে রেজিস্টার্ড হকার হচ্ছে 2.5 লক্ষ, আসল সংখ্যাটা আরও বেশি। 59,000 আবেদন করেছিল, তার মধ্যে উনি নিজে আজকে বলেছেন খালি 2,000 হকারকে লাইসেন্স দেওয়া হয়েছে, বাকি দেওয়া হয়নি। কারণ ওনারা যে টাউন ভেন্ডিং কমিটির কাজের মধ্যে পড়ে যে প্রত্যেকটা এরিয়াকে সার্ভে করে হকারদের চিহ্নিত করা এবং কারা কত বছর ব্যবসা করছেন সেটা চিহ্নিত। আপনি বলছেন কেন্দ্র সরকারের সেন্সাসের মতো ব্যাপারটা হয়ে গেছে, কাজটাই করেন আপনারা যেমন দেশের জনগণের নাগরিকদের সংখ্যা গণনা শেষ করতে পারেননি, আপনি বলছেন পশ্চিমবঙ্গ সরকারও সেই কাজটা করতে পারেনি। মানে কোথাও দুটো সরকারে চাইবেন এত অযোগ্য লোক, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেব, অযোগ্য লোকের বিরুদ্ধে আপনারা আমার সংখ্যা দিয়ে অন্যদিকে কোনো আগ্রহ নেই। না না, কৌশিক বাবু তো এটাই মুশকিল যে যেই মুহূর্তে তৃণমূলের বিরুদ্ধে যাবে প্রশ্ন করে থামিয়ে দিয়ে ঘোরানো। না 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 না, বলতে দিন, একটু বলে দিন। তৃণমূলের মনে করেন না আমি তৃণমূলের কথা বলি। ওনার আমলারা বোধহয় ওনাকে বুঝিয়েছেন এই যে হাইকোর্টে একটা জনস্বার্থ মামলা হতে চলেছিল, সেই মামলাটা হলেই আরেকবার রাজ্য সরকার ধাক্কা খেত, সেই জন্য নিজেই পিছিয়ে এলেন। এবং আমি বলছি উনি এটা আরেকটা কাজও করলেন যে যেহেতু এবারে বাঙালি হিন্দুর ভোট কম পেয়েছে, বিশেষ করে পুরো এলাকায় খারাপ হয়েছে এবং কোথাও গিয়ে ওনার মনে হয়েছে এই যে হকার ইউনিয়ন, অটো ইউনিয়ন, বাস ইউনিয়ন, এইগুলোর ওপরে ওনার গ্রিপটা একটু কম হয়ে যাচ্ছে, তাই তাদের একটা হুমকি দিয়ে রাখলেন। এবার আর একটা কথা, এখানে কৌশিকবাবুর প্রসঙ্গ ধরে একটা কথা বলি যে আজকে উনি যে আসানসোল, দুর্গাপুর, এত কিছু বললেন এবং মুখ্যমন্ত্রীও বললেন এবং প্রদীপ্তবাবুও বললেন, সুজিত বোস থেকে শম্ভুনাথ কাও তারা অ্যারেস্ট হবে, তারা সবার সামনে ধমক খাবে প্রকাশ্যে, কিন্তু ববি হাকিম থেকে জাভেদ খান তাদের কিন্তু কিছু হবে না।
শম্ভুনাথ উনি শেখ শাহজাহান তিনি রোহিঙ্গা ঢোকাবেন, রোহিঙ্গা বসাবেন, সবকিছু করবেন, কিন্তু শেখ শাহজাহান অ্যারেস্ট হলে উনি সুপ্রিম কোর্টে দৌড়াবেন তাকে বাঁচাতে। এই হচ্ছে নীতির ফারাক। কাজে আমি যা বলছি, আমরা যা বলছি একবার একটু বলি, দল সম্পর্কে বলেছে তুমি ঘোড়া চেনো তো, দেখবে পাকসার এই সব অঞ্চলে ঘোড়া দৌড়ায়, দেখবে দুটো দিক বন্ধ থাকে। এখন বিজেপি সমস্যা আছে, দীপ্তাশ্য অন্যের বেলায় বলবে, নিজের বেলায় কাউকে বলতে দেবে না। এখন এটা স্বাভাবিক, বিজেপির এইটাই আর কি। আমি দীপ্তাশ্বকে কিছু বলবো না, বিজেপির সমস্যা। আসলে পশ্চিমবঙ্গে কতগুলো জায়গা হিন্দু অঞ্চল, কতগুলো জায়গা মুসলিম অঞ্চল, এগুলো ওরা বোধহয় সেন্সাসে করেছে। তুমি যে সেন্সাসের কথা বলছিলে না, সেই সেন্সটা বোধহয় ওরা এই ভিত্তিতে করে, ধর্মের ভিত্তিতে, জনগণের ভিত্তিতে করে না। তাহলে এই যে আসনের বিন্যাস, এই বিন্যাসে আমি শেষ করে দিই দাদা, এই যে বিন্যাস আসনের, এই আসনের বিন্যাসে কত পার্সেন্ট হিন্দুর ভোট পেয়েছে সবাই জানে। 21 সালে ধরো, এখন ধরো, সব কটা জানা আছে। আমি হিন্দু মুসলিমের এই বিভাজন করে না, এই বিভাজন করে হচ্ছে শুভেন্দু অধিকারীরা, তাদের বাধ্য করেছে। না প্রদীপ্ত, যখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলার ভূমিপুত্র যারা বাঙালি, যারা এই পশ্চিম বাংলায় থাকে, যারা বিহার থেকে আসে, উত্তরপ্রদেশ থেকে আসে, অন্য জায়গা থেকে আসে, তারা কেন থাকবে? বাংলার ভূমিপুত্র না, কোথাও তো বাংলার ভূমিপুত্রদের কথা বলেছেন, এবং তিনি বলেছেন যে কেন অন্য ভিন রাজ্যের ব্যয় বহন করবে এই সরকার রাজকোষ থেকে। ঠিক কথা। কিন্তু সেখানে দাঁড়িয়ে মনটা সত্যি জয় করে নেন। কিন্তু যে মুহূর্তে দেখি গণতন্ত্রের ফেরিওয়ালা অন্য রাজ্য থেকে আসে, সেটা ইউসুফ পাঠান হতে পারে, কীর্তি আজাদ হতে পারে, শত্রুঘ্ন সিনহা হতে পারে, তখন তো মনে হয় যে ওরা শুধুমাত্র বড়লোক বলে, ওরা শুধুমাত্র খ্যাতিবান বলে ওরা এখানে এসে তারা সংসদে ঢুকতে পারবে, আর এই সমস্ত গরিব মানুষগুলো শুধুমাত্র তারা ভিন রাজ্যের বলে পারবে না। তখন কোথাও মনে হয় না একটা দ্বিচারিতা রয়েছে? না, আমি এটাকে এভাবে দেখি না। আমি দেখি, দেখো রাজনৈতিক ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের পার্লামেন্টের রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে যে তৃণমূলের ভারতব্যাপী গ্রহণযোগ্যতা, এটা তার ভিত্তিতেও তুমি দেখতে পারো যে শত্রুঘ্ন সিনহা যে ভারতব্যাপী তার পরিচয়, ইউসুফ পাঠানের যে ভারত, আপনি বলছেন রাজনৈতিক আলাদা বিহার থেকে কেন তৃণমূলের হয়ে দাঁড়ান, এইগুলো কথা বলে আরো অনেক কথা বলা যেতে পারে। আমি বিজেপির এই ইস্যুতে যাব না, কারণ বিজেপি আমি এই গলাবাজিতে ঢুকবো না, এই গলাবাজিতে ঢুকবো না। আমি ঢুকবো এইখানে করাপ্টেড যারা, করাপশনের বিরুদ্ধে তো না খাউঙ্গা না খানে দুঙ্গা বিজেপির সব থেকে বড় জায়গা। তো ঠিক যে মানুষগুলো করাপ্টেড বলে ওরা অভিযোগ করেছিল, ভাগ মুকুল ভাগ থেকে শুরু করে তোমার হচ্ছে শুভেন্দু অধিকারী বা অন্যান্য যারা, বা মানব পাচারকারী যে কোচবিহার থেকে হেরে গেল, এরকম যত তৃণমূলের পচা নেতা হয়েছে, বাংলার মানুষ বিজেপি কেন করবে? বিজেপি তৃণমূলের এই যে রেগুলার ঝামেলা, এটা দেখতে অভ্যস্ত, কিন্তু বিজেপির ঝামেলা তৃণমূল আমাকে একটু সময় দেওয়া হোক। এখানে কয়েকটা পরপর প্রশ্ন আছে, আমি দুজনের উত্তর দেব। প্রথম কথা হচ্ছে বিজেপি হিন্দু মুসলিম করতে চাইছে, কিন্তু ব্যাপারটা হিন্দু মুসলিমের ঊর্ধ্বে ভিন রাজ্য। এই যে শুভেন্দু অধিকারী যিনি হিন্দু হিন্দু বলেন, ডব্লিউবিসি যেমন বাংলা পক্ষের আন্দোলনে বাংলা বাধ্যতামূলক হয়, তিনি বলেছিলেন আমি উর্দুর জন্য লড়বো, উর্দু ভাষীরা শুভেন্দু অধিকারী বলেছেন, ভিডিও আছে। 1 নম্বর, তাহলে বিজেপি সাম্প্রদায়িক বলতে দিন। 2 নম্বর, এটা মেটিয়াপুরুজ হোক, রাজাবাজার হোক, বড়বাজার হোক, উনি চাইবেন মেটিয়াপুরুজে হোক, রাজাবাজারে, বড়বাজারে না হোক। না, বাংলা পক্ষকে একটা কথা জিজ্ঞেস করছি, অবাঙালি হিন্দুদের বিরোধিতা আপনারা করেন, অবাঙালি মুসলিমদেরও কি বিরোধিতা করেন? আমরা কি বলছি, বড়বাজার, রাজাবাজার, মেটিয়াপুরুজ, পাক সার্কাস যেখানে জবরদখল বহিরাগতরা করছে, আমরা বহিরাগত ধর্ম দেখি না, বাঙালির ধর্ম দেখি না, বহিরাগত ধর্ম দেখি না। কিন্তু তাহলে উর্দু ভাষী এবং হিন্দি ভাষী তাদের বিতরণ করার পক্ষে বাংলা পক্ষ, যারা স্থায়ীভাবে এখানে দীর্ঘদিনের বাসিন্দা হয়ে গেছে, তাদের বিরুদ্ধে আমাদের শত্রুতা নেই। যারা উড়ে এসছে জুড়ে বসছে, সেই হিন্দি হোক বাইরে, আমাদের একটা কথা আছে, হালাল হোক বা ঝটকা, দিনের শেষে গুটখা। আমরা সেটা বলি, আমরা বাঙালির মধ্যে ধর্মবিভেদ করি না, ওদের মধ্যে ধর্মবিভেদ করি না। বাঙালির চাকরি বাজার পুঁজি দুজনরাই দখল করছে, হিন্দু হোক বা মুসলিম, বহিরাগত সকলেই। আমরা এই যে উনি বললেন যে বাংলায় কর্মসংস্থান হচ্ছে, আমি সেই প্রশ্নগুলো উত্তর দেব। হাওড়া এইখানে যে ডানকুনি সাঁকড়াইল ধুলাগড়ে লজিস্টিক্স হাব হয়েছে, সেখানে তৃণমূলের এমএলএ মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছেন
যে এখানে কাজ হচ্ছে সব পাচ্ছে, বিহার ইউপি 99%, এখানে 1% বাংলার পাচ্ছে না। আপনার কথা মনে হচ্ছে 1 মাস যে সময় দিয়ে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কোথাও একটা আশঙ্কা জন্মাচ্ছে না আদৌ এই ঘটনাগুলো ঘটবে? আমি বলবো এটা খুব ভালো করেছেন। কারণটা হচ্ছে উনি আগের দিন বললেন যে বাংলার আইডেন্টিটি নষ্ট করছে, অন্য রাজ্য থেকে এসে উড়ে এসে জুড়ে বসছে কাউন্সিলররা, টাকা নিয়ে বসাচ্ছেন, এবং কি বললেন যে আমাদের করের বোঝা তাদের উপর চলে যাচ্ছে, তারা স্বাস্থ্যসাথী কার্ড নিচ্ছে, আমাদের অনেক উদাহরণ আছে এরকম। সেখানে পুলিশ প্রশাসনের এক অংশ সাবোটাজ করলেন, আমি বলবো সাবোটাজ করলেন। এবং এখানে তো গয়ার মেয়র আছেন, কলকাতার মেয়র না, গয়ার মেয়র, তিনি তো বহিরাগতদের মাথা। এখানে মানে গয়ার মেয়র মানে কি? গয়া থেকে আগত আর কি, ঠিক আছে, তো বুঝতেই পারছেন তিনি তো বাঙালির কথা ভাবেন না। তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে পুলিশ প্রশাসনের এক অংশ এবং নেতা কাউন্সিলরদের টাকা খেয়ে বসে আছে বহিরাগত দালাল যারা, তারা কি করলেন, বাঙালির গড়িয়াটাকে ভাঙচুর শুরু করলেন। তারপরে কি হলো, বাঙালিকে আক্রমণের কথা তিনি বলেননি, তাহলে বাঙালি হকাররা ক্ষুব্ধ হচ্ছিলেন, বিভিন্ন জায়গায় বাঙালি কাঁদছে, সেটা তো নেগেটিভ এফেক্ট পড়বে। আমরা তো কোনো ভূমিপুত্র, সে যে দীর্ঘদিন বাংলায় আছে, বাংলায় জন্মেছে, তার বিরুদ্ধে আমরা নই। সাঁওতাল, কোচ, মেচ, রাভা, টোটো বা দীর্ঘদিন থাকা হিন্দুস্তানি, তার উপর আক্রমণ হবে কেন? সে তো এখানে করে খাবে। তাই এই যে ভুলভাবে অপরিকল্পিতভাবে যে আক্রমণটা নামানো হচ্ছিল, হিতের বিপরীত হচ্ছিল। আমি গতকাল গেছি, বিভিন্ন জায়গায় সার্ভে করেছি, বাঙালি 51 বছরের দোকান ভেঙেছে, ফুটপাতে হকার কাঁদছিল, সেটা মেনে নেওয়া যায় না। আমরা প্রতিবাদ করেছি, আমি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম এই জন্যই। কিন্তু আজকে যারা বললেন সার্ভে হবে, কি করা উচিত? সার্ভে করতে হবে যে এখানে গত 5-10 বছরে নতুন করে কে কে বসেছেন, তার পরিচয়পত্র নিয়ে, তার এখানকার কাগজ দেখাতে না পারলে তারপর তাকে তুলে দেওয়া হোক। অবশ্যই। আমি শুধু প্রদীপ্তকে একটা কথা বলবো, গত 5 বছর, 10 বছর বা 11-12 বছরে যারা বসেছেন তারা তৃণমূলের আমলেই বসেছেন, তার মানে তৃণমূলের কোনো নেতা কেষ্ট-বিষ্টু তাদের বসিয়েছেন। আপনার মনে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা করেছেন তা সম্ভব এই রাজ্যে? তৃণমূলের কোনো স্থানীয় নেতা তার ছত্রছায়া যে রয়েছে তাকে সরানো যাবে? 100% সম্ভব। নয়তো শম্ভুনাথ কাউ থেকে আজকের কলাগাছ এটা হতো না। আবারও বলছি, দেখো আমরা যে ব্যাপারে এই যে বলছি না, আমরা সুপ্রিম কোর্ট গেছি, হাইকোর্ট গেছি, আমরা নিজেরা যাইনি, আমাদের ড্র্যাগ করা হয়। অবশ্যই। কিন্তু আমরা সরকারকে এবং সুপ্রিম কোর্টকে, কেন্দ্রীয় সরকার এবং সুপ্রিম কোর্ট, হাইকোর্টকে প্রত্যেককে সহযোগিতা করে এসেছি। 2 নম্বর, আমাদের 4টে প্রজন্ম রেডি আছে, আমাদের মতন বহু কর্মী আছে যারা সৎভাবে উল্টায় যাওয়া করে এসেছে। অবশ্যই আমি আপনাদের সবাইকে সাধুবাদ জানাবো। আমি শুধু একটা কথাই বলবো, কিন্তু একটা কথা প্রদীপ্ত বাবু, আপনারা বলছেন যাতে বাস্তবায়িত হয়, মুখ্যমন্ত্রী পদক্ষেপ বাস্তবায়িত হয়, তৃণমূল, সিপিএম, বিজেপি নির্বিশেষে খুব গুরুত্বপূর্ণ কথা। সাধারণ বাঙালি মানুষ, মধ্যবিত্ত বাঙালি দুহাত তুলে চাইছিলেন মুখ্যমন্ত্রী এরকম কথা বলুন, কিন্তু মুশকিলটা হচ্ছে এর নাম বাংলা। বুদ্ধদেব ভট্টাচার্যকে আমরা দেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কেও দেখেছি। মাতৃভাষা অর্থাৎ বাংলা যাদের মাতৃভাষা নয় তাদের এই পশ্চিম বাংলায় বাংলা পড়তে হবে, অসাধারণ ঘোষণা ছিল শিক্ষা দপ্তর এই পশ্চিমবঙ্গ সরকারেরই। কিন্তু আদৌ কি হয়েছে? পাহাড় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এমন গুঞ্জন ঘটল, ভোট ব্যাংক রইল, শাসক বিরোধী কেউ আর এগোলো না। বিভিন্ন জায়গায় যারা ব্যবসা করে বেড়াচ্ছেন তারা এ দল নয়তো ও দলকে ইলেকট্রাল বন্ডে হোক বা অন্যভাবে হোক টাকা দেন। কাউন্সিলর থেকে জনপ্রতিনিধি, মন্ত্রী থেকে শুরু করে অনেকেই সে টাকা খান। সেটা আমার ভাষ্য নয়, স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। প্রশ্ন হচ্ছে আদৌ কি কিছু হবে? হ্যাঁ, মানছি বাংলা পক্ষ লড়াই করছে, বাংলা পক্ষ তার মতো করে লড়ছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি এই দেশের, এই রাজ্যের বাঙালি মুসলিম, বাঙালি হিন্দুর যে বঞ্চনা তার কথাগুলো না উঠে আসে, তাহলে কি আদৌ বাঙালি মুসলিম, বাঙালি হিন্দুর কিছু হবে? স্বাধীনতার পর থেকে লাল দেখেছি, লাল মানেই আজাদি নয়। তেরঙা দেখেছি, তেরঙা মানেই জাতীয়তাবাদী নয়। গেরুয়া মানেই আত্মত্যাগ নয়। সবুজ মানেই সংবেদনশীলতা নয়। বাঙালি হিন্দুর কথা, বাঙালি মুসলিম কথা কারা বলবে? এরকম কোনো রাজনৈতিক দল অন্তত পশ্চিম বাংলায় নেই। বাদ বাকি যে রাজনৈতিক দলগুলো আছে তারা শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য তারা মাঝে মাঝে বিভিন্ন কথা ঘোষণা করে,
কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবার যা ঘোষণা করেছেন তা যদি সত্যি হয় তাহলে জঞ্জাল মুক্ত হবে বাংলা। কিন্তু রাজ্য প্রশাসন সরকারকে এটা করানোর দায় কার? না, শুধু মিডিয়ার নয়, আপনাদের প্রত্যেককে জনমত গড়ে তুলুন এলাকায় এলাকায়। মুখ্যমন্ত্রী, তিনি সবার মুখ্যমন্ত্রী, তিনি যে কথা বলেছেন জঞ্জাল মুক্ত করব, ডাক দিন। দরকার হলে এক সময় যখন গৌরীবাড়ি অশান্ত ছিল তখন স্থানীয় বাসিন্দারা রাজনৈতিক পরিচয়ের বাইরে বেরিয়ে এসে তারা কমিটি করেছিল। এই রকম কমিটি করে হাওড়া থেকে সল্টলেক, নিউ টাউন থেকে শুরু করে কলকাতা থেকে শুরু করে বিস্তীর্ণ বাংলাতে মুখ্যমন্ত্রী যে কথা একবার ঘোষণা করেছেন রাজধর্ম পালনের জন্য, সেই হাতিয়ার করে জঞ্জাল মুক্ত করতে হবে বাংলাকে। তবেই বাংলা দেখাবে গোটা ভারতবর্ষকে আগামী দিনের পথ। আমি দীপ্তাস্য, আপনাকে, কৌশিক এবং প্রদীপ্ত, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের মত ভিন্ন ভিন্ন মত থাকতে পারে, কিন্তু পরিশেষে আমরা প্রত্যেকেই চাই এই রাজ্যে আমরা সবাই মিলেমিশে থাকি, সুন্দরভাবে থাকি, বাংলা সুন্দর হোক। অসংখ্য ধন্যবাদ আপনাদের। বাংলা জানতে চাই সঙ্গে লাইভ ঋতুব্রত এখানে শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ থাকুক আর প্লাস নিউজে, সবার আগে সবার পাশে।